বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমনভাবে বদলে গেছে যেটি ভারতের হজম করতেও কষ্ট হচ্ছে। এখন এই যদি কূটনৈতিক পরিস্থিতি হয়, দেখুন একটি জ্বলন্ত সমস্যা ভারত পুষে রাখছে। আমরা কিন্তু 2 বছরে অনেক দূর এগিয়ে এসেছি। বিশেষ করে সেদিন শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তার উপস্থিতি, ভার্বাল উপস্থিতি, অডিও উপস্থিতি এবং যে কন্টেন্ট উনি বলেছেন, বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তাতে বাংলাদেশ সাংঘাতিকভাবে ক্ষুব্ধ হয়েছে। এবং বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, 55 বছরের ইতিহাসে এই ধরনের প্রেস নোট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কখনো দেখিনি। সাধারণত কূটনীতিতে অনেক ভাষা পরিহার করা হয়, অনেক রাগ, ক্ষোভ, অভিমান পরিহার করা হয়, কিন্তু এবারের প্রেস নোটে মনে হয়েছে যেহেতু ওই প্রেস কনফারেন্সের দিনটি কিন্তু ছিল 5ই আগস্ট, যেই দিন আমরা বাংলাদেশে গণ অভ্যুত্থানকে উদযাপন করেছি এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে উদযাপন করেছি। ওই দিনটি ঠিক করা হয়েছিল এবং তার আগেই কিন্তু বাংলাদেশ বারবার বলছিল যে তারা চায় না শেখ হাসিনা এই প্রেস কনফারেন্সে কথা বলুক। ভারত কিছুটা লেম এক্সকিউজ দিচ্ছিল যে এটি একটি বেসরকারি সংগঠন, তাদের ওই অর্থে নিয়ন্ত্রণ নাই, এবং পরবর্তীতে তারা বলল তারা শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না। দেখুন, এমনিতেই আমাদের ভারতের সাথে সম্পর্কের 2টি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করার প্রেক্ষাপট, আরেকটি হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে ফ্যাসিবাদকে সমর্থন করার প্রেক্ষাপট। এই 2 প্রেক্ষাপটে ফ্যাসিস্টরা বারবার বলবেন 71-এর সমর্থনের কথা, যেখান থেকে তারা স্বামী স্ত্রী পর্যন্ত চলে এসেছেন, আর সাধারণ জনগণ বলবে 15 বছর আমরা কি দেখেছি। আমরা দেখেছি নির্বাচনগুলোকে তারা সার্টিফিকেট দিয়েছিলেন, তারা শেখ হাসিনার সাথে যথেষ্টভাবে কাজ করতেন, বাংলাদেশের জনগণের সাথে না, একটি দলের সাথে, একটি সরকারের সাথে। আর যেভাবে আমাদের চুক্তিগুলো হয়েছে শেখ হাসিনার শাসন আমলে, সেটি সাংঘাতিকভাবে সমালোচনার দাবি রাখে। বিশেষ করে আপনার যেভাবে ট্রান্সশিপমেন্ট হয়েছে, যেভাবে আমাদের একটি মাত্র, আপনি জানেন 54টি নদীর মধ্যে শুধু একটি নদীর চুক্তি রয়েছে ভারতের সাথে, বাকি 53টির কিন্তু নাই। কাজেই এরকম একটির মেয়াদ কিন্তু আগামী বছর, সেই একটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এ বছরের 12ই ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তার মানে তার অনেক আগের থেকে আপনাকে নবায়নের ব্যাপারে কথা বলতে হবে। এখন এই যদি কূটনৈতিক পরিস্থিতি হয়, দেখুন একটি জ্বলন্ত সমস্যা ভারত পুষে রাখছে। আমরা কিন্তু 2 বছরে অনেক দূর এগিয়ে এসেছি। আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করছি যে নতুন দেশ, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, কিন্তু যেহেতু শেখ হাসিনা ওখানে পালিয়ে আছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে, এবং যেহেতু আওয়ামী লীগের মোটামুটি সব নেতারাই ওখানে পালিয়ে আছেন, কাজেই এটি একটি জ্বলন্ত সিচুয়েশন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, ভারত কূটনীতির ভাষায় আপনাকে বলতে চাবে শেখ হাসিনার বিষয়টি পাশ কাটিয়ে আমরা কি এগোতে পারি কিনা, এটি কূটনীতির ভাষা। বাস্তবতা হচ্ছে পারি না, কেননা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমনভাবে বদলে গেছে যেটি ভারতের হজম করতেও কষ্ট হচ্ছে। আজকে আপনি যে রয়ের প্রতিনিধির কথা বললেন বা প্রধানের কথা বললেন, এগুলো প্রাতিষ্ঠানিক কিছু যোগাযোগ হচ্ছে, কিন্তু আপনি জানেন যে প্রায় 19 মাস বাংলাদেশের নাগরিকদেরকে ভারতের ভিসা দেওয়া হয়নি, একেবারে প্রয়োজন ছাড়া। একই অবস্থা ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও হয়েছে। সম্পর্কটি এক জায়গায় এসে আটকে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটি আবার এমন যে এক ধরনের সচলতা লাগবেই। সেটি আপনি যদি ট্রেড অ্যান্ড কমার্সে দেখেন, সেটি যদি আপনি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দেখেন, সেটি যদি আপনি দুদেশের যে গোয়েন্দা তৎপরতা দেখেন, বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীর ব্যাপারে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা রয়েছে, সেখানে 7 সিস্টারের সমস্যা রয়েছে। আপনি আরেকটি জিনিস খেয়াল করেছেন যে পুশিন বলে একটি ঘটনা ঘটছে, রাতের আধারে দরিদ্র ভারতীয়দের, বিশেষ করে মুসলিমদেরকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বিজেপির সরকার এসছে, এরপরে আমরা এই উন্মাদনা আরও বেশি দেখতে পাচ্ছি, এবং তারা তাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।